হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এইচএসসি এই রাজশাহী বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল ষষ্ঠ অধ্যায়ের প্রাপ্য হিসাব সম্পর্কিত ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে পূর্বের ন্যায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি দেখে নিলাম। প্রশ্নটি এক্সেপশনাল, দুইটা পাশাপাশি বছর আছে, 31 ডিসেম্বর 2017, 31 ডিসেম্বর 2018, দুইটা সাল দেয়া আছে। আর ক নম্বরে বলছে 4 যোগ্য অনাদায়ী পাওনার নির্ণয় করো। তো 4 যোগ্য অনাদায়ী পাওনা নির্ণয়ের সূত্র হচ্ছে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুনগুলো সব যোগ বাদ পুরাতন। তো এখানে পুরাতন আছে, আমরা প্রথমে ছকটা অঙ্কন করি কীভাবে করবো। এই যে লক্ষ্য করি, উপরে আমি প্রশ্নটি লিখে রাখলাম, নিচে সমাধান করে দেখাচ্ছি। প্রথমে অনাদায়ী পাওনা লিখব, এই যে লিখিত অনাদায়ী পাওনা যেটি 7000 প্রশ্নে দেওয়া আছে, এর সাথে যোগ অলিখিত অনাদায়ী পাওনা যোগ করব 9000। অলিখিত বা নতুন অনাদায়ী পাওনা এক কথা, লিখিতব্য অনাদায়ী পাওনা মানে লিখতে হবে, এটা কিন্তু নতুন নতুন অনাদায়ী পাওনা, এটা যোগ করব, যোগ করে যা হয় নিচে লিখব। এর সাথে আবার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিও যোগ করব। এখন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বের করতে হবে, এখানে দেয়া নেই, খালি পার্সেন্টেজ দেওয়া আছে। অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে 6%, এই 6% দেওয়া আছে, কিন্তু কাটবো কীভাবে, কার উপরে হিসেব করবো 6%, তাই না? ওই যে সবার উপরে প্রাপ্য হিসাব আছে না 60,000, ওই প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা 7,000 বিয়োগ করে হয় এই যে টাকাটা হবে তার উপরে 6% হিসেব করে এই টাকাটা হবে 3060। এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিও কিন্তু যোগ হবে, কারণ নতুনগুলি সব যোগ হয়। এর সাথে বিয়োগ হবে বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন কোথায় পাবো? ওই যে উপরে লেখা আছে, এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/2017 6000 টাকা, ওইটা আমরা কি করব, বিয়োগ করব, বিয়োগ করে নিচে লিখব। এটাই হচ্ছে 4 যোগ্য অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। কি করলাম? অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা কিন্তু আয় বিবরণীতেও কিন্তু এইভাবে লিখি অনাদায়ী পাওনাকে, তাই এই নিয়মটা খুব জানা খুব গুরুত্বপূর্ণ। তো এই ছিল 2017 সালের। এবার 18 সালেরটা করব। 18 সালে অনাদায়ী পাওনা পুরাতন ছিল কত? এই যে ডান দিকে 5000, ওর সাথে নতুন যোগ করবো 8000, যোগ করে 13000 হলো, নিচে লিখব। এর সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করব। এখন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 7130 টাকা হবে। কিভাবে হবে, তাই না? এই যে দেনাদার আছে 70000, ওখান থেকে এই 8000 বিয়োগ করে থাকে 62000, 62000-এর উপরে 11.5% কাটলে এটা হয়। এবার এটা কিন্তু নতুন, তাহলে এটাও যোগ করে আমরা নিচে লিখব। ওই যে কিছুক্ষণ আগে বললাম নতুনগুলি সব যোগ হবে, এখান থেকে পুরাতন বাদ দিব। এখন প্রশ্ন হচ্ছে পুরাতন কত টাকা? উপরে কিন্তু এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1 তারিখের উদ্বৃত্তের ডেবিটে 2017 সালের পুরাতন আছে, কিন্তু 2018 সালের পুরাতন নাই। তাহলে কি করব? বিয়োগ করব না? হ্যাঁ, বিয়োগ করব। পুরাতন আছে, একটু খুঁজে নিতে হবে। সেটি হচ্ছে 2017 সালের যেটি নতুন, 2018 সালের সেটি পুরাতন হবে। তাই যে হলুদ কালার দিয়ে রেখেছি 3060 টাকা পরের বছরে বাদ যাবে। প্রথম বছরের নতুন, পরের বছরের পুরাতন হয়। পূর্বের বছরের নতুন, এই বছরের পুরাতন। বিয়োগ করে কত হবে? এই 17070 টাকা। এটা হচ্ছে আমাদের এই ক নাম্বারের উত্তর। দুইটা বছরের সমাধান আমি করে দেখাইলাম। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খনঙে কি বলেছে দেখব। খনঙে বলেছে দুইটা খতিয়ান করতে, অনাদায়ী পাওনা খরচ হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, দুইটা খতিয়ান করব। আমরা চলমান জের ছকে করতে পারি। তো খতিয়ান করার জন্য আমাদের কিছুক্ষণ আগে যে কনঙের খসটা করেছি ওইটা একটু লাগবে, তো উপরে লিখে রাখলাম। নিচে খতিয়ান করব, উপরে ওই গণনা কার্যটুকু লিখে রাখলাম। ক নাম্বারের প্রশ্নটির কিছু অংশ লিখে রাখলাম, উত্তর কিন্তু এই নিচের অংশটুকু। তো প্রথমে আমরা কি করব, এই অনাদায়ী পাওনা খরচে এই যে 2017 সালের সবার শেষে যোগ বিয়োগ করে আমরা কত পেয়েছি? 13060। এইটা নিয়ে দুইটা জাবেদা হয় প্রতি বছরে। একটা জাবেদা হবে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। আবার আরেকটা জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। তো তাহলে প্রথম জাবেদাটা যেহেতু অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, তাহলে অনাদায়ী পাওনা খরচের ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে, ডেবিট দিকে টাকা লিখবো। এই 13060
যোগ বিয়োগ করে সবার শেষে 4 যোগ্য অনাদায় পাওনা যেটা, এটাই তো আমরা আয় বিবরণীতে লিখি। ওইটা নিয়েই আমাদের এই অনাদায় পাওনা খরচ হিসাব হবে। ডেবিটে লিখে ডেবিট দিকে পাঠাই দিব। এরপরে এই টাকা নিয়ে, সেম টাকা নিয়ে আরেকটা জাবেদা হয় আয় বিবরণী ডেবিট অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। তা আয় বিবরণী বলে ডেবিট দিকে টাকা, ক্রেডিট দিকে টাকা লিখব, কারণ এটার জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। অনাদায়ী পাওনা খরচ যেহেতু ক্রেডিট, তাই ক্রেডিট দিকে টাকা লিখতে হবে। এবার 13,060 টাকা থেকে এই 13,060 বিয়োগ করে শূন্য হয়। শূন্য হয় মানে কি, আমাদের দুই সাইড মিলে গেছে। তো অনাদায়ী পাওনা খরচটা সাধারণত বছর শেষে 0 হয়, কারণ এটা মুনাফা জাতীয় হিসাব, আর মুনাফা জাতীয় হিসাব সমূহ বছর শেষে বন্ধ করা হয়, সেই জন্য। এরপরে 2018 সালের আরেকবার আমরা সমাধান করব। এই ডান দিকের অংশ, এই যে 17,070 এটা লিখব। তো সেম নাম হবে, অনাদায় পাওনা সঞ্চিতি বলে ডেবিটে লিখবো একবার সেম টাকা, আর আয় বিবরণী বলে ক্রেডিট দিকে লিখবো একবার। ক্রেডিট লিখলে দুটো বিয়োগ হয়ে শূন্য হবে। অর্থাৎ অনাদায় পাওনা সঞ্চিতিতে আমাদের বিভিন্ন বছরের উদ্বৃত্ত সহ লিখতে হয়, কিন্তু অনাদায় পাওনা খরচ যখন করব তখন একবার ডেবিটে টাকা লিখবো, একবার ক্রেডিটে টাকা লিখবো, একবার ডেবিটে টাকা লিখবো, একবার ক্রেডিটে লিখবো, এইভাবে। তো খ নাম্বারে আর একটা খতিয়ান করতে বলেছিল অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব। তো আবার আমি ওই ছকের অংশটা উপরে লিখে রাখলাম। উপরের অংশটুকু কিন্তু গণনা কার্য, ক নাম্বারের উত্তরে আমি নিয়ে এসে রেখেছি। ওইটা দেখে দেখে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করব। অনাদায় পাওনা সঞ্চিতির প্রথমেই একটা ব্যালেন্স বিডি হবে। প্রারম্ভিক উদ্বৃত্ত 6,000 টাকা ছিল, ক্রেডিট দিকে হবে জেরের ক্রেডিট দিকে, উদ্বৃত্তের ক্রেডিট দিকে, কারণ অনাদায় পাওনা সঞ্চিত হিসাবের স্বাভাবিক জের ক্রেডিট। এরপরে আমাদের এই অঙ্কে আরও 2টা টাকা বলবে। প্রথমত এই যে 16,000 টাকা অনাদায় পাওনা, নতুন অনাদায় পাওনা, 2 অনাদায় পাওনা নিয়ে আমরা একবারে লিখতে পারি, আবার 2টা আলাদা আলাদা লিখলেও হতো। তো মূলত এই 2টার জন্য জাবেদা হচ্ছে, এই 16,000 টাকার জাবেদা হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাব নাম দিয়ে অনাদায় পাওনা সঞ্চিতির ডেবিট দিকে টাকা লিখব। এই 16,000 টাকা 2টা যোগ করে যে টাকাটা হয়, ডেবিটে আছে ডেবিটে লিখে দিব। এখন ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে ডেবিটে লিখব। ডেবিটে 16,000, ক্রেডিটে 6,000, ডেবিট ক্রেডিট বিয়োগ করে 10,000 টাকা ডেবিটে লিখলাম, কারণ ডেবিট বড়। এরপরে আমাদের এই যে নিচের যে টাকাটা 13,060, ওইটা নিয়ে আরেকটা জাবেদা হয়, যোগ বিয়োগ করে যে টাকাটা পেয়েছি ওইটার জাবেদা হচ্ছে অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। তো তাহলে অনাদায় পাওনা সঞ্চিতির ক্রেডিট দিকে টাকা লিখব অনাদায় পাওনা খরচ বলে, এই 13,060 টাকা। এবার আমরা আবার যোগ বিয়োগ করব, 10,000 ডেবিট, 13,060 ক্রেডিট, যোগ বিয়োগ করে 3,060 ক্রেডিট দিকে লিখব, কারণ ক্রেডিট বড়। খতিয়ান তো আমরা করতে পারি, খতিয়ান না পারলে আর নবম শ্রেণী থেকে কি করলাম, তাই না? তোমরা খতিয়ান পারবে। এবার আর একটা বছর আছে, কিন্তু 2016 সাল, 17 সালে হলো, 18 সালে যাব। 18 সালে ব্যালেন্স বিডি আর লেখা লাগে না, এটা খেয়াল রাখবো। ব্যালেন্স বিডি লিখতে হয় না, কারণ গত বছরের যেটা ব্যালেন্স সিডি ছিল ওইটা বিডি হিসাবে হবে, গণ্য হবে। কিন্তু 2টা জাবেদা হবে। এই যে 13,000 টাকা নিয়ে জাবেদা, 2 অনাদায়ী পাওনা যোগ করে 13,000 টাকা নিয়ে জাবেদা হয় অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাই প্রাপ্য হিসাব বলে আবার ওই 13,000 টাকা ডেবিট দিকে লিখব, আবার জের করব। 3,060 এটা ক্রেডিট, এটা ডেবিট, ডেবিট ক্রেডিট যোগ করে ডেবিট দিক বড়, তাই ডেবিট দিকে বসবে এই 9,940 টাকা। এবার আর একটা টাকা ছিল কিন্তু 2018 সালের, এই যে 17,070, ওইটা নিয়ে জাবেদা করব অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তার মানে কি, অনাদায়ী পাওনা খরচ নামে অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট দিকে টাকা লিখব। এবার 9,940 আর 17,070, এই 2টা যোগ বিয়োগ করে ক্রেডিট বড় হয়, তাই ক্রেডিট দিকে লিখব 7,130 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এই খ নাম্বারের উত্তর। তা আমি অবশ্যই একজন সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের অনুরোধে অনলাইনে ক্লাস নিই মাঝে মাঝে। তো আমার ক্লাসগুলি যদি তোমরা পেতে চাও, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো, আমি ক্লাস
আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এবার গ নম্বরে বলেছে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কীভাবে লিখতে হবে। তো আমরা এই 2017 সালের প্রাপ্য হিসাব থেকে যেগুলি বিয়োগ করা দরকার বিয়োগ করব, আবার 2018 সালের প্রাপ্য হিসাব থেকে যেগুলি বিয়োগ করা দরকার বিয়োগ করে দেখিয়ে দিব আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদ পাশে। তো যাই ছক আঁকি। এই যে বাম দিকে আমি ছক অঙ্কন করলাম, বিবরণ 2টা টাকার ঘর, আর ডান দিকে আমি ওই অঙ্কের অংশটুকু লিখে রাখলাম। এটা কিন্তু অঙ্কের ক নাম্বারের সমাধান, ক নাম্বারের ওইটা আমি ডান দিকে লিখে রাখলাম। ওটা দেখে দেখে আমরা সমাধান করব। প্রথমে লিখব 2017 সালের চলতি হিসাব প্রাপ্য হিসাব বলে এই যে 70,000 টাকা না 60,000 টাকা মনে হয়, 2017 সালে 60,000 টাকা লিখব। ওখান থেকে অনাদায়ী পাওনা একবার বাদ যাবে, নতুন অনাদায়ী পাওনা বাদ যাবে এই 9,000, বাদ দেওয়ার পরে যা থাকে নিচে লিখব। এখান থেকে আবার বাদ যাবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 3060 বিয়োগ করে শেষের ঘরে লিখব। অর্থাৎ অনাদায়ী পাওনা, বিশেষ করে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি বাবদ যে টাকা সমূহ রয়েছে সেখান হতে নতুনগুলি দেনাদের থেকে বাদ যায়, নতুনগুলি প্রাপ্য হিসাব থেকে বাদ যায়, বিষয়টি কিন্তু খেয়াল রাখবো। এই ছিল 17 সাল। 18 সাল অনুরূপ হবে। 2018 সালে চলতি সম্পদ প্রাপ্য হিসাবে 18 সালে ছিল সম্ভবত 70,000, প্রশ্নে ছিল 70,000 লিখব। এখান থেকে আবার বাদ দিব নতুন অনাদায়ী পাওনা, এই যে 8,000 বিয়োগ করে 72,000 হয়, 62,000 হয়, 62,000 বিয়োগ করে। এরপরে আবার এখান থেকে এই আমরা ওই যে পার্সেন্টেজ ছিল ওই পার্সেন্টেজ অনুযায়ী 11.5% না কত পার্সেন্ট, ওইটা অনুযায়ী পার্সেন্টেজ করে অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুন হবে। এবার এটা থেকে এটা বিয়োগ করে শেষের ঘরে হবে। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে অনাদায়ী পাওনা বিয়োগ করার জন্য এই প্রাপ্য হিসাব এইভাবে তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।